আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোর ৫৮ রানে অল আউট বাংলাদেশ। বিশ্বকাপে ৯ উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। দেশ জুড়ে ভক্তদের হতাশা। ডক্টর ইউনূস ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বে খাদ্যপণ্যের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। জাতিসংঘের তথ্য। দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকির মধ্যে পড়লেও জাপানে তৈরি হয়েছে নতুন বাজার। এবং লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ত্রিপোলির দিকে যাচ্ছে গাদ্দাফি বিরোধী একদল সশস্ত্র তরুণ। বিদ্রোহ কবলিত অঞ্চলে তীব্র খাদ্য সংকট। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। ক্রিকেটে বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশ করা দিন ছিল আজ। দেশের হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নিজেদের সর্বনিম্ন স্কোর ৫৮ রানে অল আউট হয় সাকিব বাহিনী। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয় তুলে নেয় ১৩ ওভারের মধ্যেই। লো স্কোরিং এই ম্যাচের খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাদল মুস্তাফিজ। ভাগ্যের উপর দায় চাপিয়েও কোনো লাভ নেই। টসে জিতেই নিজেদের পরিচিত উইকেটে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ, কিন্তু তৃতীয় বলেই উইকেট বিলিয়ে আসেন ওপেনার তামিম ইকবাল। এরপরই যেন ৩-৪ বছর আগের পুরনো চেহারায় ফিরে যান বাঙালি ব্যাটসম্যানরা। ২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদের হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি ফিকে হয়ে যায় মুহূর্তেই। মধুর প্রতিশোধের নেশা পেয়ে বসে ক্যারিবীয়দের। তবে ড্যারেন সামি, গেইল, চন্দরপলদের কল্পনায়ও হয়তো ছিল না কাজটা এত সহজ হবে। সর্বোচ্চ ২৫ রান পাওয়া জুনায়েদ ছাড়া বাকিরা আসা যাওয়ায় ব্যস্ত। স্কোরবোর্ডে কিছু রান যোগ করার সময়টুকুও যেন নেই। জুনায়েদের পর একমাত্র আশরাফুল ২ অঙ্কে পা ফেললেও ১১ রানেই বিদায় নেন। আর তাতে ক্রিকেটারদের চোখে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল তা ভাঙে ১৯ ওভারের মধ্যেই। ম্যাচ সেরা পেসার কেমার রোচ ও ড্যারেন সামি ৩টি করে, আর স্পিনার সোলেমান বেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট তুলে নিলে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোর ৫৮তে থেমে যায় বাংলাদেশ। বিশ্বকাপে যা চতুর্থ সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জার এই দিনটি আরো লজ্জাকর হতে পারত ক্যারিবীয় ব্যাটিং দানবরা ১০ উইকেটে জয় তুলে নিলে। নাইম ইসলাম এক শিকার ধরায় তা হয়নি। ম্যাচে ক্যারিবীয়দের ওই একটি মাত্র স্বপ্নই পূরণ হয়নি। এত অল্প রান টপকাতে গিয়ে গেইল ব্রাভোরা জ্বলে ওঠার সময়ও পাননি। এর মধ্যেই গেইল ৩৭-এ অপরাজিত। ১২ ওভার ২ বলে ক্যারিবীয়রা যখন জয়ের বন্দরে ২ ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৩১ ওভার ১ বল। আর টানা দ্বিতীয় বিশ্বকাপে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন তখন পথহারা। বাদল মুস্তাফিজ, এটিএন বাংলা, ঢাকা। পরাজয় ডরে না বীর, এমন প্রবাদই হয়তো এখন একমাত্র সান্ত্বনা। ধারণাতীত ব্যর্থতায় সারা দেশে ভক্ত সমর্থকরা ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে খেলায় হার জিত থাকলেও এমন পারফরমেন্সের জন্য কেউ প্রস্তুত ছিলেন না। আব্দুল্লাহ হিরাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রুমি নোমান। দলের বিজয়ে এমন নির্ভেজাল ভালোবাসা থেকেই হয়তো জন্মেছিল অতি আশা। আর এই কারণে দুপুরের আগেই মানুষের ভিড় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে সবুজ করে তোলে। সাজসজ্জার কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু শুরুর পর অনেক সাধের সেই খেলা যেন তাসের ঘর।
মাত্র কয়েক ঘন্টায় দুই দলের খেলা শেষ হবার পর অনেক স্থানেই চলে ভাঙচুর প্রতিবাদ। কিন্তু এর পাশাপাশি সব দর্শকই যেন আজ এক একজন ক্রিটিক। তারাই বলে দিলেন কেন, কি হয়েছে বা কি করা উচিত ছিল। বাংলাদেশ করলো কি? খেলা দেখার জন্য আমি আস্তে আস্তে খেলা শেষ হয়ে গেছে, তো এখানে আমি চরম হতাশ। আশা করছি তাকে, সে তো ব্যাটসম্যান, সে বোলিং উইকেট পাইলো থেকে আবার না হলো, সে আজকে কি করলো, আজকে আবার খারাপ খেললো। শফিউল কিংবা রুবেল ইসলাম এর থেকে হাজার গুণে ফিট প্লেয়ার মাশরাফি, যে কিনা টিমের বাইরে আছে। আয়ারল্যান্ডকে হারিয়ে সুখের কান্নায় ভাসলেও আজ যেন কারো মনের আগুন চোখে জ্বলেনি। কিন্তু এত কিছুর পরও কারো কারো মুখে ছিল খাঁটি ভালোবাসার কথা। আর এই কারণেই হয়তো আবার জমবে বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচটি। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে অল আউটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ে পুরো দেশের মতো শোকে মজুমান বাংলাদেশ শিবিরও। টাইগার দলপতি সাকিব জানান দিনটি তাদের ছিল না, আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি এই জয়কে দেখছেন শিরোপা জয়ের প্রস্তুতির আরেকটি পর্ব। আরো জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার পর 9 উইকেটে হার বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক এই পরাজয়েও খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব হাঁকালেন 4-6। পরাজয়ের কারণ হিসেবে জানালেন প্রতিপক্ষ সঠিক জায়গায় বল করেছে, ঠিকমতো চলেনি ব্যাট। তাছাড়া উদ্দেশ্য যখন কোয়ার্টার ফাইনাল, সে পথ তো বন্ধ হয়ে যায়নি এখনো। Last 12-15 months we never batted this badly. But in cricket, it can always happen to a team. But still, we have got chance to qualify for the second round. Just we have to come back strongly and do the right things. তাই বলা যায় ঘর ভাঙলেও মন ভাঙেনি সাকিবের আশা এখনো টুর্নামেন্টে ফিরে আসা। I think we have still a very good chance. We have we have to play 3 more games, and if we win, I think 2 out of 3, we will have a very good chance to qualify for the second round. 2009 সালে নিজ দেশে ওয়ানডে সিরিজে 3-0 হারার পর এটাই প্রথম মোকাবেলা। এত বড় জয় পেয়েও ক্যারিবিয়ান দলপতি ড্যারেন স্যামি জানান দলের পরিকল্পনা ঠিকমতো কাজে লাগানোর কথা। ধাপে ধাপে বিশ্বকাপ শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়ার সংকল্প। It's just a victory, we went out there and we got all disciplines right, and that's what you want for a team, for the way they went out there and executed the team plan. একটা দিন খারাপ যেতেই পারে সাকিবদের। বিশ্বকাপের এ ম্যাচে না হয় তাই গেল, সামনের ম্যাচগুলোর জন্য ভালোভাবে প্রস্তুত হোক সাকিবরা, দর্শক সমর্থকদের এমনই প্রত্যাশা। এই পরাজয়ে কোয়ার্টার ফাইনাল খেলার প্রণোদনা তো একেবারে মাঠে মারা যায়নি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ নিয়ে আরো সংবাদ থাকছে খেলার খবরে। এবার অন্যান্য খবর। ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি। ব্যাংকিং খাতে আইনের শাসন বজায় রাখতেই প্রফেসর ইউনুসকে সরকার অব্যাহতি দিয়েছে বলে দাবি তার। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও লিবিয়া থেকে বাংলাদেশি শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা সরকার করবে বলে তিনি আশ্বস্ত করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ডক্টর দীপু মনি এসব কথা বলেন। এস এম মহিউদ্দিনের রিপোর্ট। লিবিয়া পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও এক পর্যায়ে তাতে উঠে আসে ডক্টর ইউনুস প্রসঙ্গ। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ডক্টর ইউনুসের অপসারণ প্রক্রিয়া নিয়ে তার দেশের উদ্বেগের কথা জানান। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন আইনগত বিষয়ে সরকারের নেয়া এই সিদ্ধান্তে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোনো ক্ষতি করবে না। একজন ব্যক্তি, তার আন্তর্জাতিক পরিচিতি আছে, তিনি মার্কিন সরকার প্রদত্ত বিভিন্ন পুরস্কারও পেয়েছেন, তার ব্যাপারে তাদের একটা উদ্বেগ থাকতে পারে, কিন্তু সেই প্রতিক্রিয়া থাকা না থাকার সঙ্গে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি যে রকমের, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে বিনিয়োগ থেকে শুরু করে একেবারে অত্যন্ত এক্সটেন্সিভ আমাদের সম্পর্ক, আমি মনে করি না এইরকম একটি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ইস্যুতে বিদেশি কূটনীতিকদের সাথে অর্থমন্ত্রীর বৈঠককেও স্বাভাবিক বলেই মত দেন তিনি। ডাক্তার দীপু মনি বলেন লিবিয়াতে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ, সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা যখন সীমান্তে পাড়ি দিচ্ছেন, কেউ কেউ কিন্তু দুই দেশের সীমান্তের মাঝখানে যে নো ম্যানস ল্যান্ড, ওখানেও অনেকে এখন আছেন, পাড়ি দেওয়ার পথে আছেন। ইরান থেকে আমাদের দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সেখানে গেছেন, আর ইজিপ্টে সেখানে যে ক্যাম্প হয়েছে সেখানে
আমাদের কর্মকর্তারা আছেন, ঢাকা থেকেও আমাদের কর্মকর্তারা গেছেন, আরো কয়েকটি জায়গা থেকে আমরা আমাদের স্টাফ এবং আমাদের কর্মকর্তাদেরকে পাঠাচ্ছি। যখন যা প্রয়োজন হবে আমরা সেই বরাদ্দ দেব। তবে যেসব শহরে গোলাযোগের কারণে বাংলাদেশিরা বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছে তাদের ব্যাপারেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তার দীপুমণি। ভেতরে যেখানে হয়তো তুলনামূলকভাবে তত খারাপ নয়। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে লিবিয়া সংকটে খাদ্যপণ্যের দাম গত 22 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কৃষি সংস্থা FAOর পক্ষ থেকে এমন প্রতিবেদন প্রকাশের পর অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশে এখনই এর তেমন কোনো প্রভাব পড়বে না, তবে তারা ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। মিশর দিয়ে শুরু, গণবিক্ষোভে উত্তাল এখন লিবিয়া। এর প্রভাবে এরই মধ্যে জ্বালানি তেলের দাম গত 2.5 বছরের রেকর্ড ছাড়িয়েছে। ফলে বেড়েছে খাদ্যপণ্যের উৎপাদন এবং পরিবহন খরচ। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা বলছে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের এমন টালমাটাল পরিস্থিতি এবার হানা দিয়েছে খাদ্যপণ্যের দামে। 1990 সাল থেকে 5টি খাদ্যপণ্যের দাম নিয়ে আগাম সতর্কতা দেয়া সংস্থাটি বলছে প্রত্যেকটি খাদ্যপণ্যের দাম এবার ছাড়িয়েছে আগের সব রেকর্ড। তেলের দাম বেড়ে যাওয়ার ফলে এই যে খাদ্যশস্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে সেখানে খরচ বাড়ে এবং নতুন উৎপাদনেও খরচ বাড়ে। যে এই সময়ে অনেক দেশেই এখন তারা মজুত বাড়ানোর চেষ্টা করছে সবাই, কারণ পরে ভবিষ্যতে কি হবে সেটা নিশ্চিত না, তেলের দাম আরো বাড়তে পারে, সেটি একটি বড় কারণ বলে আমি মনে করি। FAOর এমন প্রতিবেদনের পরপরই বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা জোর দিয়েছেন খাদ্যপণ্যের আপৎকালীন মজুদ গড়ে তোলার উপর। তবে অর্থনীতিবিদরা বলছেন মজুদ ভালো থাকায় আপাতত দেশে খাদ্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। আমাদের 11 লাখ টনের মতো মজুদ আছে, সেটি ভালো, খারাপ নয়, এবং আরো 2 লাখ টন আমদানি করা হচ্ছে থাইল্যান্ড থেকে। OMS বাড়ানো হচ্ছে এবং আমি আশা করছি যে অতি দরিদ্র যারা, তাদের যে খাবার দেওয়া হচ্ছে বিনামূল্যে বা স্বল্প মূল্যে সেটা চলবে। তো সেই অবস্থা এই মুহূর্তে আমি খুব একটা খারাপ অবস্থা দেখছি না। একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, চিন্তা করা যে এই যে ঘটনাটা ঘটছে এটা কোন দিকে যেতে পারে, তো তার 3-4 ধরনের পরিকল্পনা থাকতে পারে। পরিকল্পনা 1, পরিকল্পনা 2, এই ঘটলে এই করব, এই ধরনের পরিকল্পনা আমরা বাংলাদেশে করি না। তো আমি সেটা আশা করছি যে সেই ধরনের একটা চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে কাজ করা হবে। দেশে মোট উৎপাদন এবং চাহিদা কত তার সঠিক কোনো পরিসংখ্যান সরকারের কাছেও না থাকাকে হতাশার মনে করে এই অর্থনীতিবিদ বললেন, যত দ্রুত সম্ভব সংখ্যাগত এসব সমস্যার সমাধান হওয়া জরুরি। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে লিবিয়া ও মধ্যপ্রাচ্যে ঝুঁকির মধ্যে পড়লেও উন্নত দেশ জাপানে তৈরি হয়েছে বাংলাদেশি কর্মীদের নতুন শ্রমবাজার। গার্মেন্টস, কৃষি, নির্মাণ, চিকিৎসা সেবা সহ নানা পেশায় শিক্ষানবিশ কর্মী রপ্তানির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। কূটনৈতিক সংকটে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি বন্ধ প্রায় 3 বছর ধরে। রাজনৈতিক অস্থিতিশীলতায় এবার লিবিয়া থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশি কর্মীদের। সরকারিভাবে সেখানে 60,000 কর্মী থাকার কথা বলা হলেও প্রত্যাগতদের হিসেবে এ সংখ্যা আরো অনেক বেশি। তারা সবাই চলে এলে দেশের বার্ষিক রেমিটেন্স কমবে 2,000 কোটি টাকারও বেশি। তবে এই সংকটে আশার খবর দিচ্ছে জাপান। নো হাউ কর্মসূচির আওতায় এর আগে জাপানে জনশক্তি রপ্তানি করত চীন, নেপাল, উজবেকিস্তান সহ 10টি দেশ। এবার সে তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ। এটা প্রোগ্রামটা হচ্ছে জাপান গভর্নমেন্ট, জাপান অর্গানাইজেশন কাজ শিখিয়ে দিবে, টেকনোলজি শেয়ার করবে, নো হাউ দিবে, তারা যার যার দেশে গিয়ে সেই দেশের উন্নতি করবে। মোট 63টি খাতে শিক্ষানবিশ হিসেবে যাওয়া বাংলাদেশি কর্মীরা মাসে 70 থেকে 80,000 টাকা পর্যন্ত বেতন পাবেন বলে জানিয়েছেন জাপানি নিয়োগকারীরা। বাংলাদেশের কর্মীরা বিশ্বস্ত পরিশ্রমী বলেই আমরা জানি। তারা জাপানে গিয়ে কাজ শিখতে পারলে দেশে ফিরেও ভালো চাকরি করতে পারবে। চাহিদাপত্র নিয়ে জাপানে বাংলাদেশি কর্মী পাঠাতে মন্ত্রণালয়ে আবেদনও করেছে বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমাদের এই বিষয়টা অত্যন্ত নজরের মধ্যে আছে। আমরা চাচ্ছি
তারা এই বিড়ম্বনার মধ্যে যাতে কোনো মতেই না পড়ে। জাপানের বাজারটাকে ধরে রাখার জন্য সরকারের পাশাপাশি যারা জনশক্তি রপ্তানিকারক রয়েছে তাদেরকে সকলকে যাতে সততার সাথে এই জনশক্তি বাজারের কোন রকম দুর্নাম না ঘটে সেদিকে নজর রাখতে হবে। ঢাকা সফরে আসা জাপানি নিয়োগকারীরা জানান, চাহিদা অনুযায়ী অন্য দেশগুলো এরই মধ্যে তাদের শিক্ষানবিশ কর্মী পাঠাতে শুরু করেছে। সিদ্ধান্ত নিতে বেশি দেরি করলে এ সুযোগ আর নাও পেতে পারে বাংলাদেশ। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়েছে গাদ্দাফি বিরোধী একদল তরুণ। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তারা আজদাবিয়ার প্রধান তেল শোধনাগার পর্যন্ত এগিয়েছে। পূর্ব এলাকায় নতুন করে গাদ্দাফি সরকারের বিমান হামলা এবং সেখানে খাদ্য সংকট দেখা দেওয়ায় বিদ্রোহী যোদ্ধারা এখন জীবন বাজি রাখতে প্রস্তুত। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। গাদ্দাফি সরকারের নিয়ন্ত্রণমুক্ত বেনগাজি আর আজদাবিয়া এলাকায় ফুরিয়ে আসছে খাদ্যসহ নিত্যপণ্যের মজুদ। প্রধান খাদ্য রুটি সংগ্রহে সেখানকার বেকারিগুলোতে এমন ভিড় আগে কখনোই দেখা যায়নি। দোকান মালিক বলছিলেন, ত্রিপলি থেকে ময়দা আনার পথে তা ছিনতাই করে নিচ্ছে গাদ্দাফি সমর্থকরা। বলছে, বিদ্রোহী এলাকায় কোনো খাবার নয়। এদিকে শুক্রবার ভোরে নতুন করে বিমান হামলা চালানো হয় সরকার বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায়। বিদ্রোহীরা জানান, এমন পরিস্থিতিতে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রাখতে বাধ্য হচ্ছেন তারা। আরও জানান, সরকারি বিমান হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গোলাবারুদ। বিমান হামলা মোকাবিলার মতো রসদ তাদের আছে বলেও জানান বিদ্রোহীরা। তারা বলেন, এখন কেবল প্রয়োজন লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণা আর বিরোধীদের শক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। লালসের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা ও সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণভবনে মহিলা আওয়ামী লীগের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানিয়ে বলেন, গত 2 বছরে কর্মসংস্থান সৃষ্টি সহ দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের অবসান ঘটেছে। তিনি সরকারের নারী বান্ধব উন্নয়নমূলক কর্মকাণ্ড, দেশের নারী সমাজের মধ্যে জনসচেতনতা বাড়াতে মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। গুরুতর অসুস্থ বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সন্ধ্যা 6:30টায় এয়ার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে রওনা হন। তার সাথে এক ছেলে, এক মেয়ে ও একজন চিকিৎসক গেছেন। আবুদারদা জুবাইরের রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। এ কারণে গত সপ্তাহে একটি ক্লিনিকে এবং পরে বৃহস্পতিবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দলের সাধারণ নেতাকর্মীরা ছাড়াও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, ঢাকার মেয়র ও দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা রাতে তাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। আসেন অন্যান্য দলের নেতারাও। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, মানবিক কারণে তিনি বিএনপি মহাসচিবের চিকিৎসার খোঁজ খবর নিতে এসেছেন। মানবিক দিক এবং সামাজিক সব দিক দিয়ে আমরা মনে করি যে রাজনৈতিক মতাদর্শ থাকলেও সামাজিকভাবে আমাদের অবস্থানটা একত্রে আমরা যাতে থাকতে পারি সেটাই হওয়া উচিত। অন্যদিকে স্কয়ার হাসপাতালের চিকিৎসক জানান, বৃহস্পতিবার রাতের চেয়ে শুক্রবার বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ভালো হয়। এরপরেই তাকে সিঙ্গাপুরে নেয়ার উপযোগী বলে মত দেন তারা। 25 মিনিটে ওনাকে ভেন্টিলেশন থেকে আর্টিফিশিয়াল রেসপিরেশন ছিল আর কি, সেটা খুলে দিয়েছে। কিডনি ভালোভাবে কাজ করতেছে, ডায়াবেটিক কন্ডিশন সব মিলিয়ে খবরটা অনেক ভালো আর কি। সিঙ্গাপুর যাওয়ার আগে খন্দকার দেলোয়ার তার রোগ মুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতা কর্মীদের কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তারা আমার এই দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার জ্ঞান মতে আমি কারো বিরুদ্ধে কিছু মনে পোষণ করি নাই, এখনো করি না, ভবিষ্যতে করব না। আমি আমার দলের সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি, আমার দলীয় সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। বিকেল 5:30টার দিকে খন্দকার দেলোয়ারকে বহনকারী অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। আবুদারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা।
সংসদ ও সুপ্রিম কোর্টকে পাশ কাটিয়ে পুনর্মুদ্রিত সংবিধান অকার্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের যতটুকু সংশোধনের কথা বলা হয়েছে, পুনর্মুদ্রিত সংবিধানে তার চেয়েও অনেক বেশি পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে, যা বেআইনি বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সংবিধান সংসদ শীর্ষক গোলটেবিল বৈঠকে মওদুদ এসব মন্তব্য করেন। এ সময় তিনি পুনর্মুদ্রিত সংবিধান বিতরণ বন্ধেরও দাবি জানান। এবারে রয়েছে আফতাব গ্রুপ অর্থ সংবাদ। দেশের সবচেয়ে বড় শিল্প পার্ক হচ্ছে চট্টগ্রামে। সেখানকার মিরসরাইয়ের ইসাখালীর চরাঞ্চলে 17,000 একর জায়গা জুড়ে নতুন এই শিল্প পার্ক হচ্ছে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগে গড়ে উঠবে প্রায় 10,000 শিল্প কারখানা। এই পার্কের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। দেশের শিল্পাঞ্চলগুলোতে যখন জায়গার তীব্র সংকট চলছে, তখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র 20 কিলোমিটার পশ্চিমে মিরসরাইয়ের ইছাখালীর এই অঞ্চলে গড়ে তোলা হচ্ছে বিশেষায়িত এক শিল্প পার্ক। 2 মাস আগে মিরসরাইয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী দেয়া অঙ্গীকারের ফলশ্রুতিতে নতুন এই শিল্পাঞ্চল গড়ে তুলতে বেছে নেওয়া হয়েছে 17,000 একর খাস জমি। এরই মধ্যে শুরু হয়েছে এই শিল্প পার্ক স্থাপনের প্রস্তুতি। বিদেশি বিনিয়োগকারীরা অত্যন্ত আস্থাশীল হয়ে উঠেছেন এবং তারা আসে আমাদের কাছে কোথায় তারা শিল্প স্থাপন করবেন এই বিষয়টি বলছেন। এখন আমরা যদি এই জায়গায় একটা শিল্প পার্ক করি, তাহলে বিদেশি বিনিয়োগকারীদেরকে, এমনকি আমাদের ওভারসিজ বাংলাদেশি বা আমাদের যে সমস্ত নেটিভ বাংলাদেশি আছেন, তাদেরকে আমরা এই শিল্প স্থাপন করার জন্য এই বিস্তীর্ণ এলাকাকে ব্যবহার করতে পারবো। এই পার্কে গড়ে উঠবে কমপক্ষে 10,000 শিল্প কারখানা। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া পার্কটির জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করে জানিয়েছেন, আগামী জুন মাসে জরিপ কাজ শেষে চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে ভূমি অধিগ্রহণ। আর আগামী বছর নাগাদ এই পার্কের কাজ শুরু করতে চায় সরকার। শিল্প পার্কের ফলশ্রুতিতে আমাদের বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে, আমাদের জিডিপি গ্রোথ বাড়বে। তবে এই পার্কের জন্য উচ্ছেদ হবে না কোনো ঘরবাড়ি। আর বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহে বিশেষ ব্যবস্থা থাকবে এই পার্কে। বিশাল এই প্রকল্পের ছাড়পত্র শীঘ্রই চূড়ান্ত হবে বলে জানান শিল্পমন্ত্রী। এবারে মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। নতুন সংবিধান তৈরির জন্য সংবিধান পরিষদ গঠনে আগামী 24 জুলাই নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিউনিসিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান রাষ্ট্রপতি ফুয়াদ মেবাজা। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মেবাজা আরও জানান, ভোটের আগে মার্চ মাসের মধ্যেই নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই আচরণবিধি তৈরি করবে। তিউনিসিয়ার জনগণের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে সর্বসম্মতভাবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেবাজা। মহাশূন্যে ভাসমান বিভিন্ন ক্ষুদ্র কণিকা কিভাবে পৃথিবীর জলবায়ু ও আবহাওয়ার উপর প্রভাব ফেলে তা পর্যবেক্ষণের জন্য একটি স্যাটেলাইট সহ মহাকাশে পাঠানো নাসার একটি রকেট সেখানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। নাসা টেলিভিশনে এক প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত গতি না থাকার জন্যই রকেটটি মহাকাশে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভ্যান্ডারবার্গ বিমান ঘাঁটি থেকে গৌরী নামে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে এই মুহূর্তে ওই রকেটটি ঠিক কি অবস্থায় রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। কেবল বিশ্বকাপেই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ অল আউট হয়েছে নিজেদের এ যাবৎকালের সর্বনিম্ন স্কোরে। এর আগে এই ম্যাচে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জেতায় দর্শকরা বিশ্বকাপকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 58 রানে অল আউট হওয়ার পর সে আশা হয়েছে চূর্ণ বিচূর্ণ। তাওসিয়া ইসলামের রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে বাদ দিলে গত এক বছরে এই মাঠে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর 200। কিউইদের বিপক্ষে সে ম্যাচের স্কোরও 174। তারপরও 3 রানে ম্যাচ জিতে দর্শকদের আনন্দে ভাসায় সাকিব বাহিনী। 2010-এর শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের সবকটিতে পরাজিত হলেও লড়াই জমিয়ে তুলে তবেই হেরেছে টাইগাররা। 3 ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল
228, 207 ও 239, আর তাই দর্শকদের মধ্যে হতাশা কাজ করেনি। তারও আগে 2009 অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 189 রানে অল আউট হয়েছিল সাকিবের দল, কিন্তু সেবার প্রসপার উৎসেয়ার দলের বিপক্ষে 4-1 সিরিজ জিতে সে দায় শোধ করে সাকিবরা। গত এক বছরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রায় প্রতিদিনই আনন্দে উল্লসিত হয়ে বাড়ি ফিরছেন দর্শকরা। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম 2 ম্যাচে ভালো পারফর্ম করে দর্শকদের আশা আর উল্লাস যখন আকাশ ছোঁয়া, ঠিক তখনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অল আউট সাকিব বাহিনী। ঘরের মাঠে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় দল হিসেবে এত কম রানে অল আউট হল বাংলাদেশ। তাওসিয়া ইসলাম, ATN বাংলা। আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়েকে 10 উইকেটে হারালো নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করে 162 রানে সব উইকেট হারায় জিম্বাবুয়ে। জবাবে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে নিউজিল্যান্ড। আরো জানাচ্ছেন চিং এশা। বিশ্বকাপে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে এ গ্রুপে একটি করে ম্যাচ জেতায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দু দলের জন্য এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া জিম্বাবুয়ানদের শুরু থেকেই পাত্তা দেননি কিউই বোলাররা। দ্বিতীয় ওভারে ওপেনার চার্লস কভেন্ট্রি রান আউটের শিকার হন। দলের 27 রানে তাতেন্দা টাইবুকে প্যাভিলিয়নের পথ দেখান টিম সাউথি। দলীয় 89 রানে 7 উইকেট হারিয়ে একেবারে বিধ্বস্ত জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর করেন সর্বোচ্চ 44। এছাড়া প্রসপার উৎসিয়া 36 ও গ্রাইম ক্রেমারের 22-এ 162 রানে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়। নিউজিল্যান্ডের টিম সাউথি 3, কাইল মিলস ও ব্যাটরি 2টি করে উইকেট পান। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে মার্টিন গাপটিল ও ব্রেন্টন ম্যাককালামের ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ম্যাচ সেরা গাপটিল 86 ও ম্যাককালাম করেন 76 রান। 99 বল বাকি থাকতেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড। চিং এশা, ATN বাংলা। কাল বিশ্বকাপ ক্রিকেটের শ্রীলঙ্কা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা 3টায় খেলাটি শুরু হবে। 1996 এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা গ্রুপ এর প্রথম ম্যাচে তারা কানাডার বিপক্ষে 210 রানের সহজ জয় দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করলেও পাকিস্তানের কাছে 11 রানে হেরে যাওয়ায় এই ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে যাবে কুমারা সাঙ্গাকারার দল। একথা মাথায় রেখে হোমওয়ার্ক সেরে ফেলেছেন লঙ্কানরা। এদিকে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 7 উইকেটে জয় তুলে নিয়ে এই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নিজেদের প্রমাণ করেছে 4 বার বিশ্বকাপ জয়ী অজিরা। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় রিকি পন্টিং এর দল। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করার আগে এসিবি সংবাদ শিরোনাম আরেকবার। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোর 58 রানে অল আউট বাংলাদেশ। বিশ্বকাপে 9 উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। দেশ জুড়ে ভক্তদের হতাশা। ডক্টর ইউনূস ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না, মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বে খাদ্যপণ্যের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। জাতিসংঘের তথ্য, দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যপ্রাচ্যের সংকটে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকির মধ্যে পড়লেও জাপানে তৈরি হয়েছে নতুন বাজার। এবং লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ত্রিপোলির দিকে যাচ্ছে গাদ্দাফি বিরোধী একদল সশস্ত্র তরুণ। বিদ্রোহ কবলিত অঞ্চলে তীব্র খাদ্য সংকট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।